শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার। ডিজিটাল দুষ্টুমিতে আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্র রচিত একটি ছোট গল্প, হাতির দাঁতের কাজ। বিখ্যাত কবি, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও চলচ্চিত্রকার প্রেমেন্দ্র মিত্র। বাংলায় ইনি প্রথম লেখেন সায়েন্স ফিকশন। আমরা তাকে বিশেষভাবে চিনি শ্রী ঘনশ্যাম দাস ওরফে ঘনাদার সৃষ্টিকর্তা রূপে। আজকের গল্পটি আমরা নিয়েছি ভূত শিকারী মেজকর্তা এবং এই সংকলনটি থেকে। এই গল্পের প্রধান চরিত্রগুলি হল লেখক, দারোগা সাহেব, জনৈক ট্রেন যাত্রী এবং চিনেম্যান। শুরু হচ্ছে আজকের গল্প, হাতির দাঁতের কাজ। এই কাহিনীর যেমন খুশি মানে অবশ্য করা যেতে পারে। প্রতিদিনের সাধারণ বাস্তব ঘটনার সীমা যেখানে শেষ হয়ে আজগবির কিনারায় গিয়ে পড়েছে, সেইখানে এই কাহিনীর জন্ম। নিজেদের মনের পাল্লা যেদিকে যেমন ঝুঁকবে, সেই হিসাবেই এই গল্পের রূপ বদলে যেতে পারে। শুধু ঘটনাগুলো আমি তাই নিরপেক্ষভাবে এখানে বলে যাব। ব্যাপারটার আরম্ভ যেভাবে হয়েছিল তা স্মরণ করলে এখনো আমি কেমন যেন একটা অস্বস্তি বোধ করি। সেই অন্ধকার বাদলার রাত, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশের অসহ্য গুমোট আর কাটতে চাইছে না। মোগলসরাই স্টেশনের 3rd ক্লাসের ওয়েটিং রুম ঠিক নয়। টিনের চাল দেওয়া বিশাল শেডের তলায় একেবারে একলা রাত দুটোর একটি ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর আকাশের মেঘের ডাকের সঙ্গে পাল্লা দিয়ে চারিধারে ইঞ্জিনের শান্টিং, মালগাড়ির পরস্পরের সঙ্গে ধাক্কা ও বিশাল জংশন স্টেশনের অসংখ্য অস্বাভাবিক অদ্ভুত আওয়াজ শুনছি। বিশাল টিনের শেডের মাঝখানে মিটমিট করে যে একটিমাত্র তেলের আলো জ্বলছে, তাতে সামনের অন্ধকার একটু তরল হয়েছে মাত্র। শেডের কোণে কোণে সে আলো একেবারেই পৌঁছায়নি। শেডটি শুধু যাত্রীদের অপেক্ষা করবার নয়, মাল রাখবারও জায়গা। একধারে টিনের চাল পর্যন্ত বড় বড় কিসের বস্তা স্তূপকার করে সাজানো। আমি যেখানটায় ওজন করবার যন্ত্রটার ওপর বসেছিলাম, সেখানে পরের পর সাজানো পিঁপড়ের পাহাড় অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর একপাশে কেরোসিন কাঠের এক গাদা বাক্স ভালোভাবে ঠাউর করে দেখলে চোখে পড়ে। মাঝে মাঝে বাইরের উজ্জ্বল বিদ্যুৎ চমকে সমস্ত শেড আলোকিত না হয়ে উঠলে অবশ্য এই সমস্ত আমি লক্ষ্য করতাম কিনা সন্দেহ। বিদ্যুতের আলো মিলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবার সমস্ত শেড আরও অন্ধকার হয়ে উঠছে, যেন কেমন একটা অস্বস্তিকর অদ্ভুত মিষ্টি গন্ধে বাতাস ভারী হয়ে আছে। ঘোরালো অন্ধকারের জায়গাটা লাগছে রহস্যময়। শখ করে অবশ্য এই জায়গায় আসিনি। স্টেশনের কোনো ওয়েটিং রুমে জায়গা না পেয়েই বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে। 2nd ক্লাস ওয়েটিং রুমের সবকটা আসনই ভর্তি। ইন্টার ক্লাসের জন্য নির্দিষ্ট ঘরটিতে কে একজন যাত্রী হঠাৎ ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ায় ভয়ানক গোলযোগ ও বিশৃঙ্খলা। মাত্র ঘণ্টাখানেক অপেক্ষা করলেই গাড়ি পাওয়া যাবে জেনে শেষে এইখানেই আশ্রয় নিয়েছি। কিন্তু শেডের তলায় আর কোনো যাত্রী না দেখে প্রথমটা একটু আশ্চর্যই হয়েছিলাম। 3য় শ্রেণীর যাত্রীরা কি আজকাল আর ট্রেনে যাবে না? তবে রাত এখন অনেক, যাত্রী যা 2-1জন আছে, বৃষ্টি সত্ত্বেও স্টেশনের প্ল্যাটফর্মেই হয়তো কোনো রকমে আশ্রয় নিয়েছে, এমনও হতে পারে। নির্জন শেডের ছমছমে অন্ধকারে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল আমারও প্ল্যাটফর্মের কোনো রকম একটা আশ্রয় খোঁজাই ভালো ছিল।
হাত ঘড়িটায় উজ্জ্বল ডায়ালের দিকে চেয়ে দেখলাম সবে 1টা বেজেছে। আরও 1 ঘন্টা এই শেডের তলায় কাটাতে হবে জেনে মনটা বিশেষ প্রসন্ন হয়ে উঠল না। ভয় কাতরে আমি মোটেই নয়। এত বড় জংশন স্টেশনের যাত্রী নিবাসে বসে ভয় পাওয়ারও কোনো কথা নয়। তবু আবছা অন্ধকারে চারিধারে স্তূপকার মালের মাঝখানে বসে থাকতে থাকতে অস্বাভাবিক নির্জনতার জন্যেই বোধ হয় কেমন যেন একটা অস্বস্তি বোধ করছিলাম। বাইরের শান্টিং প্রভৃতির শব্দ ও মেঘের ডাকের ফাঁকে ফাঁকে ঘরের এক কোণ থেকে কেটো পোকার কাঠ কুড়ে কুড়ে ফুটো করবার একঘেয়ে শব্দ কানে যাচ্ছে। একবার একটা শব্দে চমকে উঠে দেখলাম প্রকাণ্ড একটা ইঁদুর বস্তাগুলোর ওপর থেকে দ্রুত বেগে নেমে অন্ধকারের কোণে চলে গেল। কিন্তু সেসব অস্বস্তির কারণ হিসেবে ধর্তব্যের মধ্যে নয়। 15 মিনিট আরও এইভাবে কেটে যাওয়ার পর কিন্তু সত্যি অস্বস্তিটা যেন অত্যন্ত বেড়ে গেছে মনে হলো। বড় রেল স্টেশনের শব্দের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। হঠাৎ মাঝে মাঝে সব একেবারে থেমে যায়, তারপর আবার শুরু হয় অতর্কিতে। এখন যেন শব্দের বিশৃঙ্খলার মধ্যে সেই রকম একটা ফাঁক পড়েছে। আকাশে মেঘের ডাক নেই, কেটো পোকাটাও যেন ক্লান্ত হয়ে থেমে পড়েছে। অসাধারণ একটা নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা আমার পিছন দিকে খুব কাছাকাছি আচমকা একটা প্রচণ্ড ফোঁসফোঁসানির শব্দে ভেঙে গেল। এটা যে নিকটের কোনো লাইনে ইঞ্জিনের স্টিম ছাড়ার আওয়াজ তা বুঝেও চমকে ফিরে না তাকিয়ে পারলাম না, এবং সেই মুহূর্তে নিজের অনিচ্ছা সত্ত্বেও সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠল। বিচার করে দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠার এমন কোনো হেতুই অবশ্য ছিল না, কিন্তু যে ঘরে এতক্ষণ নিজেকে একা বলে জেনে এসেছি সেখানেই আচম্বিতে ঠিক নিজের পিছনেই অপরিচিত সাদা একটি মূর্তিকে বসে থাকতে দেখলে প্রথমটা একটু বিচলিত হয়ে ওঠাই অস্বাভাবিক বোধহয় নয়। আশ্চর্যের কথা এই যে লোকটা আমার ঠিক পেছনে ওজন করবার যন্ত্রের উপর এসে বসলেও কখন যে সে ঢুকেছে টেরও পাইনি। এখনো লোকটা ঠিক পাথরের মূর্তির মতো নিশ্চল, এতটুকু সারা শব্দও নেই। আবছা আলোয় অনেকক্ষণ ধরে লোকটাকে নজর করে দেখলাম। দুটো হাঁটুর উপর ভর দিয়ে মাথা নিচু করে সে বসে আছে। পাশে একটা ছোট বোচকা। পোশাক ও মুখের যেটুকু দেখা যাচ্ছে তাতে তাকে সাধারণ দরিদ্র একজন চিনেম্যান বলেই সহজে বোঝা যায়। বুঝে একটু বোকাই হলাম। এরকম নির্জন জায়গায় একজন সঙ্গী পেলে খুশি হওয়ারই কথা। দুটো আলাপ করে বাঁচা যায়, কিন্তু চিনেম্যানের সঙ্গে কি আলাপ করব? বাধ্য হয়ে তাই আবার মুখ ফিরিয়ে চুপ করে বসে রইলাম। চিনেম্যানও আমার সম্বন্ধে সম্পূর্ণ নির্বিকার বলেই মনে হলো। শেডের তলায় আর কেউ আছে বলে তার জন্য খেয়ালই নেই। মিনিট 5 এইভাবে কাটবার পর আর একবার কৌতূহল ভরে তার দিকে ফিরে তাকিয়েছি। এমন সময় বাইরে বিদ্যুৎ চমকে উঠল। মাত্র 1 সেকেন্ডের সেই উজ্জ্বল আলোই আমার পক্ষে যথেষ্ট। চিনেম্যান মুখ ফিরিয়ে আমার দিকে একবার তার তেরছা আধবোজা চোখ তুলে অদ্ভুতভাবে তাকিয়েই মুখ ফিরিয়ে নিলে, কিন্তু আমি তখন যা দেখবার তা দেখতে পেয়েছি। লোকটার গালের বাঁ ধারে একটা লম্বা কাটা দাগ, বাঁ ভুরুর কোণ থেকে কানের ধার পর্যন্ত টাটকা ও জমাট রক্তে মিশে দগদগে হয়ে আছে। হঠাৎ ভয়ঙ্করভাবে চমকে ওঠায় আমার মুখ থেকে অস্ফুট একটা শব্দ নিজের অজান্তেই বেরিয়ে গেছিল, কিন্তু চিনেম্যানের তাতে ভ্রুক্ষেপও দেখা গেল না। হাঁটুর উপর ভর দিয়ে আগেকার মতো নিঃশব্দে নিশ্চল নিস্পন্দভাবেই সে বসে রইল। মুখের অত বড় কাটাটাও যেন তার কাছে কিছুই নয়। এবার রীতিমতো অস্থির হয়ে উঠলাম।
এরকম অদ্ভুত সঙ্গীর সঙ্গে এই নির্জন জায়গায় বসে থাকবার মতো মনের জোর তখন সত্যিই হারিয়েছি। বাইরে বৃষ্টি আবার জোরে পড়তে শুরু করেছে। তা সত্ত্বেও উঠে প্ল্যাটফর্মেই চলে যাব ঠিক করলাম। সঙ্গের ছোট সুটকেসটা তুলে নিয়ে উঠতে যাচ্ছি, এমন সময় বাইরে অনেক লোকের গোলমাল শোনা গেল। গোলমালটা এই দিকেই আসছে। দেখতে দেখতে কয়েকটা টর্চের আলো শেডের ভেতর এসে পড়ল। তারপরই কয়েকজন রেলওয়ে পুলিশ ও একজন কর্মচারীর আবির্ভাব। টর্চের উজ্জ্বল আলো আমার দিকে ফেলে হিন্দুস্থানি দারোগা সাহেব একটু যেন বিস্মিতভাবেই এগিয়ে এলেন। আপনি আপনি কতক্ষণ আছেন এখানে? অবাক হয়ে বললাম। তা প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা? আপনি কি একলাই আছেন? একলা না। আমার কথা শেষ করতে না দিয়েই দারোগা সাহেব উৎসুকভাবে বললেন, আর কি ছিল এখানে? চিনেম্যান? একজন চিনেম্যানকে দেখেছেন? পেছনে আঙুল দেখিয়ে বললাম, ওই তো। কিন্তু বলার সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়ে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। কোথায় সে চিনেম্যান? দারোগাবাবু আমার মুখের ভাব লক্ষ্য করে কৌতূহল ভরে বললেন, আপনার পিছনেই ছিল নাকি? এই তো কয়েক সেকেন্ড আগেই দেখেছি, মুখের বাঁ দিকে একটা কাটা দাগ। আমার শুকনো গলা দিয়ে কথাগুলো যেন বেরোতেই চাইছে না। পুলিশেরা সবাই মুখ চাওয়াচাওয়ি করছিল। দারোগাবাবু বললেন, হ্যাঁ ঠিকই দেখেছেন, কিন্তু কয়েক সেকেন্ড আগে কি বলছেন? সে বেরিয়ে যায়নি এখান থেকে? আমার জ্ঞান তো নয়। শেডের মধ্যে স্তূপকার মানের পেছনে কোনো জায়গায় চিনেম্যান লুকিয়ে থাকতে পারে মনে করে পুলিশ তারপর তন্ন তন্ন করে খোঁজার আর কিচ্ছু বাকি রাখলে না। কিন্তু কোনো চিহ্নই তার পাওয়া গেল না। কেমন করে যে সে 1 সেকেন্ডের মধ্যেই এমন অন্তর্হিত হয়েছে কে জানে। হয়রান হয়ে পুলিশ শেষ পর্যন্ত খোঁজা বন্ধ করে শেড ছেড়ে চলে গেল। আগাগোড়া এই অপ্রত্যাশিত ব্যাপারে আমি তখন স্তম্ভিত হয়ে আড়ষ্টভাবে দাঁড়িয়ে আছি। পুলিশের লোক চলে যাওয়ার পর হঠাৎ খেয়াল হলো এই শেডের ভেতরে একলা থাকা মোটেই আর নিরাপদ নয়। লোকটার কোনো পরিচয় অবশ্য দারোগার কাছে পাইনি, কিন্তু মুখে অত বড় ক্ষত নিয়ে নেহাত কোনো সাধু পুরুষ যে পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে না এইটুকু বুঝতে পেরেছি। তাছাড়া তার এই শেড থেকে অন্তর্হিত হওয়ার ব্যাপারটার কোনো ব্যাখ্যাই যে পাওয়া যায় না। কথাটা মনে হতেই সমস্ত শরীরটা শিউরে উঠল একবার। না, এখানে আর এক মুহূর্তও নয়। সুটকেসটা নিচে নামিয়ে রেখেছিলাম, সেটা তুলতে গিয়ে মেঝের ওপর কি একটা জিনিস পড়ে রয়েছে মনে হলো। জিনিসটা তুলে আলোর নিচে নিয়ে গিয়ে ভালো করে দেখে বেশ অবাক হলাম। হাতির দাঁতের খোদাই অপরূপ একটি খুদে মূর্তি। এসব জিনিসের সঙ্গে যেটুকু পরিচয় আমার আছে তাতেই বুঝলাম কোনো উঁচু দরের চীনে কারিগর ছাড়া এমন জিনিস কেউ করতে পারে না। মাত্র 1 বিঘত পরিমাণ মূর্তিটির সমস্ত অঙ্গ মাই চোখের ভুরু পর্যন্ত অপরূপ কৌশলে খোদাই করা। হাতির দাঁতে তৈরি সাধারণ চীনে মূর্তির মতো কাল্পনিক দৈত্য দানবীর রূপ এটিতে নেই। সাধারণ একজন চীনে মজুর শ্রেণীর লোক পিঠে ঝোলা বেঁধে একটু নুয়ে পড়ে দাঁড়িয়ে আছে। অদ্ভুত শুধু সেই খুদে মূর্তির চোখের চাহনি আর মুখের সূক্ষ্ম বিদ্রুপের রেখা ফোটানোর কায়দা। মূর্তিটা যে চিনেম্যানই তাড়াতাড়িতে ফেলে গেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এখন করি কি? যেখানে জিনিস সেখানেই রেখে যাব, না জমা দেব পুলিশের জিম্মায়? শেষ পর্যন্ত কিন্তু লোভই জয় হলো। এমন অপরূপ শিল্প কৌশলের নিদর্শন চুরি করতেও বুঝি সত্যিকারের সমজদনের বাধে না। আমি তো ঠিক চুরিও করছি না। মূর্তিটা সুটকেসের ভেতর ভরে আমি শেড থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু সেই মূর্তি আমি বাড়িতে নিয়ে আসতে পারিনি। পথেই সেই মূর্তি আমার হাত থেকে খোয়া গেছে।
কেমনভাবে আমি তা হারালাম সেই কথাই এবার বলি। রাত্রির 2টোর ট্রেন আধা ঘন্টা লেট করে যখন স্টেশনে এসে পৌঁছালো, তখন বৃষ্টি মুষলধারে পড়তে আরম্ভ করেছে। সেই বৃষ্টির ভেতর ভালো কামরা খোঁজ করবার উৎসাহ আর ছিল না। সামনেই যে কামরা পেলাম তাইতেই উঠে কিন্তু খুশি হয়ে গেলাম। কামরাটি একেবারে খালি। একটা বাঙ্ক দখল করে শুয়ে পড়লে এরপরে যত লোকই উঠুক না কেন, বাকি রাতটা ঘুমের ব্যাঘাত আর হবে না। ঘুমোবার আয়োজন করবার আগে কিন্তু আর একবার মূর্তিটি বের করে দেখার কৌতূহল জয় করতে পারলাম না। ট্রেনের জোরালো আলোয় তার কারুকার্য আরও ভালো করে দেখবার সুবিধে হবে বলে সুটকেসটা খুলে ফেললাম। কিন্তু কোথায় মূর্তি? সব জিনিসের ওপরে যে সেটিকে রেখেছিলাম সে কথা আমার স্পষ্ট মনে আছে। সুটকেসটি যেরকম জিনিসের ঠাসা, তাতে নড়াচড়ায় ওলটপালট হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই। তবুও সন্দেহ ভঞ্জনের জন্য ওপরের কাপড় চোপড়গুলোকে এক এক করে তুলে ফেললাম। দেখলাম সে মূর্তিটা আছে ঠিক, কিন্তু এইভাবে সিল্কের রুমালটাই জড়িয়ে সেটাকে রেখেছিলাম বলে কোনো মতেই স্মরণ করতে পারলাম না। অবশ্য তখন মাথার অবস্থা আমার খুব ভালো ছিল না। হয়তো বিমূঢ়তার মধ্যেই এইভাবে রেখে থাকবো মনে করে সিল্কের রুমালটা খুলে সেটা বের করলাম। ট্রেনের জোরালো আলোয় তার অপূর্ব কারুকার্য সত্যিই আরো স্পষ্ট হয়ে উঠল, কিন্তু একটা খুঁতো সেই সঙ্গে দেখতে পেয়ে মনটা খারাপ হয়ে গেল। শেডের স্লান আলোয় এ খুঁতটুকু ধরা পড়েনি। চিনেম্যানের হাত থেকে অসাবধানে মেঝেই পড়বার সময় বোধহয় মূর্তিটির মুখের বাঁ ধারে একটু চিড় খেয়ে গেছে, সামান্য একটা সূক্ষ্ম দাগ মাত্র। কিন্তু এমন মূল্যবান জিনিসের এইটুকু খুঁত থাকলেও মন ক্ষুণ্ণ হয়। সযত্নে মূর্তিটিকে আবার সিল্কের রুমালে জড়িয়ে সুটকেসের ভেতর তুলে রাখলাম। তারপর সুটকেসটি মাথার কাছে রেখে পুলিশের ফেরারি আসামি সাধারণ একজন চিনেম্যানের হাতে এমন দামি জিনিস কেমন করে এসে পড়েছিল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুমের ভেতর অস্পষ্টভাবে সেই চিনেম্যানকেই যেন স্বপ্নে দেখছিলাম। আমার মাথার কাছে দাঁড়িয়ে অজানা ভাষায় সে যেন কি বলে আমায় শাসাচ্ছে। হঠাৎ আমার মাথাটা ধরে সজল এসে ঝাঁকুনি দিলে। ঘুমটা সাহসা ভেঙে গেল। সভয়ে চোখ তুলে তাকিয়ে দেখি চিনেম্যান নয়, একজন ভদ্রলোক আমার গায়ে ঠেলা দিয়ে জাগাচ্ছেন। বিমূঢ়ভাবে উঠে পড়লাম। ট্রেন একটা স্টেশনে এসে থেমেছে। বাইরে কুলি ও যাত্রীদের হাঁকডাক শোনা যাচ্ছে। এতক্ষণে ভদ্রলোকের কথা আমার কানে গেল। কিরকম ঘুমোচ্ছেন মশাই? ট্রেনে এমন অসাবধানে ঘুমোয়? কেন, কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছেন না? দেখতে আমি মুহূর্তেই পেলাম আমার সুটকেস খোলা, কাপড় চোপড় জিনিসপত্র তছনছ হয়ে কিছু বাঙ্কের ওপর, কিছু কামরার মেঝেই পড়ে আছে। টাকা কড়ি ছিল নিশ্চয়ই। দেখুন কি গেছে। টাকা কড়ি নয়, কি যে গেছে আমি সুটকেসের ওই অবস্থা দেখা মাত্র বুঝতে পেরেছি। তবু দুরাশা ভরে সমস্ত কামরায় ছড়ানো জিনিসপত্র ও সুটকেস আমি তন্ন করে খুঁজে দেখলাম। না, সেই মূর্তিটা ছাড়া আর সব জিনিসই ঠিক আছে। ভদ্রলোক আমার মুখ দেখে সহানুভূতির স্বরে বললেন, খুব দামি কিছু ছিল বুঝি? স্টেশন মাস্টারকে খবর দিন এক্ষুনি। তারপর একটু থেমে কি ভেবে বললেন, ঠিক হয়েছে। ট্রেন প্ল্যাটফর্মে থামবার আগেই একজন চিনেম্যান এই কামরাটা থেকেই নেমে গেছে বলে মনে পড়ছে এবার। চিনেম্যান? হ্যাঁ, পিঠে একটা বোচকা শুনে তখন খেয়াল করিনি। তারপর কামরায় ঢুকেই দেখলাম আপনার সুটকেসের এই দশা। ইস, কোন যদি আমার বুদ্ধি হতো। যাই হোক, পুলিশে খবর দিন বেলা স্টেশন মাস্টারকে বলে। কিন্তু আমি সিল্কের রুমালটা হাতে নিয়ে বিমূঢ় হয়ে বসেই রইলাম। রুমালটার এক ধারে সামান্য একটুখানি রক্তের দাগ।
এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।